নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ম্যাথের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 13-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে একেরটা, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে বলেছে এক্স টাকা ওয়াই টাকার কত শতাংশ, এতে বলেছে এক্স বাই ওয়াই পার্সেন্ট, বিতে বলেছে 100 এক্স ডিভাইড বাই ওয়াই পার্সেন্ট, সিতে বলেছে 100 ওয়াই ডিভাইড বাই এক্স পার্সেন্ট, ডিতে বলেছে ওয়াই বাই এক্স পার্সেন্ট। তাহলে দেখো এক্স টাকা ওয়াই টাকার কত শতাংশ আমাদের বের করতে বলেছে, তাহলে এক্স বাই ওয়াই ইন্টু 100, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 100 এক্স ডিভাইড বাই ওয়াই পার্সেন্ট। তাহলে সঠিক অপশান হবে হচ্ছে বি এরটা। দুইয়ে বলেছে এ টু দি পাওয়ার এক্স কমা এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই কমা এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর গসাগু কত, এতে বলেছে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বিতে বলেছে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, সিতে বলেছে এ টু দি পাওয়ার এক্স, ডিতে বলেছে 1। এ টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্সই হবে, তারপরে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, আর এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার জেড। তাহলে দেখো সবগুলোতে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স আছে, গসাগু মানে হচ্ছে তিনটেতেই যেটা কমন থাকবে, সেই কারণে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স হবে। সি এরটা হবে হচ্ছে সঠিক অপশান। এবারে দেখো তিনেরটা কি বলেছে, প্রদত্ত চিত্রে এ বি ইজ ইকুয়াল টু এসি, কোণ এসিডি ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত, এটা হচ্ছে ছবিটা। এতে বলেছে 70 ডিগ্রি, বিতে বলেছে 110 ডিগ্রি, সিতে বলেছে 40 ডিগ্রি, ডিতে বলেছে 50 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ছবি, তাহলে আমাদের এই ছবিতে বলেছে এ বি ইজ ইকুয়াল টু এসি, তাহলে কোণ এসিডি এর মান বলেছে 110 ডিগ্রি। তাহলে আমরা কি জানি যে কোণ এসিবি প্লাস কোণ এসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন না, এটা হচ্ছে বিডি সরলরেখার ওপরে এসি, এই যে বিডি সরলরেখা আছে এর উপরে এসি দণ্ডায়মান হয়, উৎপন্ন সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছি আমরা কোণ এসিবি ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, তাহলে কোণ এসিবি ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। এবারে দেখো কোণ এসিবি আর কোণ এবিসি এর মান সমান হবে। কেন না, যেহেতু এসিবি আর কোণ এবিসি এই দুটো কোণের মান সমান হবে, যেহেতু হচ্ছে এবি আর এসি এই দুটো বাহু সমান, তাহলে কোণ এবিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 70 ডিগ্রি, তাহলে কোণ এবিসি হচ্ছে 70 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ এবিসিতে কোণ বিএসি এর মান কি হবে, আমরা 180 ডিগ্রি থেকে যদি আমরা কোণ এবিসি আর কোণ এসিবি এর যোগফল বাদ দিয়ে দিই, তাহলে পেয়ে যাবো হচ্ছে কোণ বিএসি এর মান কত, সেটাই করেছি 180 ডিগ্রি প্লাস এটাও 70 ছিল, এটাও 70 ছিল, 70 70 যোগ করলে 140, তাহলে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, তাহলে হচ্ছে 40 ডিগ্রি হবে কোণ বিএসি এর মান। তাহলে আমার সঠিক অপশান হচ্ছে সি এরটা। এবারে 1-4 বলেছে এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ডিভাইড বাই ওয়াই মাইনাস এক্স এর সরলতম মান, এতে বলেছে 1, বিতে বলেছে 0, সিতে বলেছে 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডিতে বলেছে -1। তাহলে প্রথমে অঙ্কটা লিখলাম, তো সেখান থেকে লিখতে পারি এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই লসাগু হবে, আর এক্স মাইনাস এক্স উপরটা কেটে যাবে, 0 হয়ে যাবে, তাহলে আমার ফাইনাল অ্যান্সার হবে হচ্ছে 0। তার মানে হচ্ছে বি এরটা হবে হচ্ছে সঠিক অ্যান্সার। এবারে 1-5 বলেছে 40 জন একটি কাজ 20 দিনে করে, 10 জন লোক ওই কাজটির 1/4 অংশ করবে। অপশান এতে বলেছে 20 দিনে, অপশান বিতে বলেছে 5 দিনে, অপশান সিতে বলেছে 80 দিনে, অপশান ডিতে বলেছে 40 দিনে। ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে পায় 20 × 40/10 × 1/4, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 20 দিনে। এটা তোমরা যেহেতু শর্ট প্রশ্ন সেই জন্যে এখানে বেশি কিছু করা যাবে না, এরকম চটপট করে করতে হবে। যদি তোমরা ভেঙে ভেঙে করতে চাও তাহলে হচ্ছে তোমাদের রাফে করতে হবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে ছক রেডি করতে হবে, তারপর কোনটার সাথে কোনটা সরল সম্পর্ক আছে, কোনটার সাথে কোনটা ব্যস্ত সম্পর্ক আছে সেগুলো দেখে নিয়ে তারপরে যখন উত্তর লিখবে তখন হচ্ছে উত্তর যেখানটা লিখছো মানে ফাইনাল খাতায়
তখন হচ্ছে এইরকমভাবে করে দেবে, ঠিক আছে। যেহেতু তোমাদের অঙ্কটা 1 নম্বরে, সেই জন্য এত স্টেপ আমরা আর করে দেখাচ্ছি না, একদম উত্তরটা এখানে দেখিয়ে দিচ্ছি। উত্তরটা হচ্ছে 20 দিন। তারপর 1-6 বলেছে পাশের চিত্রে এবি প্যারালাল সিডি হলে কোন পিকিউআর এর মান কত। এতে বলেছে 80 ডিগ্রি, বিতে বলেছে 90 ডিগ্রি, সিতে বলেছে 180 ডিগ্রি, ডিতে বলেছে 100 ডিগ্রি। এইটা হচ্ছে ছবিটা। তাহলে দেখো প্রশ্ন অনুযায়ী ছবিটা আঁকলাম, যেখানে এবি প্যারালাল সিডি আমাদের পিকিউআর এর মান জানতে চেয়েছে। তাহলে এখান থেকে দেখো কিউআরসি এর মান কত হবে। দেখো এই টোটালটা তো 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে এদিকের হচ্ছে কিউআরডি এর মানটা বাদ দিয়ে দেবো, তাহলে পাচ্ছে হচ্ছে 50 ডিগ্রি। এবার আমাদের একটা অঙ্কন করতে হবে, এই এবি আর সিডি এর সমান্তরালে কিউ বিন্দু থেকে হচ্ছে এক্স ওয়াই একটা সরলরেখা অঙ্কন করব, যাতে এবি প্যারালাল এক্স ওয়াই আর এক্স ওয়াই প্যারালাল সিডি হয়। যেহেতু হচ্ছে এবি প্যারালাল এক্স ওয়াই, এই যে এবি প্যারালাল এক্স ওয়াই আর পিকিউ হচ্ছে এদের ছেদক, সেই জন্য হচ্ছে কোণ এ পি কিউ আর পি কিউ ওয়াই এই দুটো মান সমান হবে, ঠিক আছে, একান্তর কোণ হিসাবে। সেই জন্যে তাহলে কোণ পি কিউ ওয়াই এর মানটা হবে হচ্ছে 50 ডিগ্রি। আবার দেখো যেহেতু এক্স ওয়াই প্যারালাল সিডি আর এদের ছেদক হচ্ছে তোমার কিউ আর, তাহলে এই জি আর কিউ এর মানটা সমান হবে হচ্ছে ওয়াই কিউ আর এর সাথে, তাহলে এই মানটা আমরা আগেই বের করেছি 50 ডিগ্রি, তাহলে এইটার মান হবে হচ্ছে 50 ডিগ্রি। এবার আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে পি কিউ আর এর মান কত হবে। তাহলে এইটার মান হবে হচ্ছে আগে বেরিয়েছিল 50 ডিগ্রি আর এখন বেরিয়েছে হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এই দুটোর যোগফল হবে। তাহলে কোণ পি কিউ আর ইজ ইকুয়াল টু হবে কোণ পি কিউ আই প্লাস কোণ ওয়াই কিউ আর, তার মানে হচ্ছে 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, তার মানে হচ্ছে 100 ডিগ্রি। তাহলে তোমাদের সঠিক অপশানটা হবে হচ্ছে ডি এরটা, ঠিক আছে। এবারে দুয়েরটা বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস। তাহলে অঙ্কটা লিখে নিলাম। এবার এটাকে হচ্ছে ফর্মুলায় ফেললাম 2 ইন্টু হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, সেটা করলে হচ্ছে এইটা আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স আর বি মানে হচ্ছে 1 বাই এক্স, তাহলে এটা কেটে গেল, ঠিক আছে। মাইনাস এক্স বাই 1 বাই এক্স মাইনাস 7, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 7, বা সেখান থেকে লিখতে পারি কি 2 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 7, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 3। এবার হচ্ছে এই এক্স মাইনাস 1 বাই এক্সটাকে আমি এ ধরে নেব, তাহলে ধরে নিয়ে লিখছি 2a স্কোয়ার মাইনাস এ মাইনাস 3, তাই সেখান থেকে লিখতে পারি হচ্ছে এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করব, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 2a মাইনাস 3 ইন্টু এ প্লাস 1, ঠিক আছে। এটা হচ্ছে স্টেপটা হয়, এখানে করে দেখানো নেই। এটা হচ্ছে 6কে ভাঙবে, 6কে ভাঙলে হয় হচ্ছে 2 3 6, ঠিক আছে। তাহলে কি করলে আমার কিছু নেই, মানে 1 আছে, তাহলে 3 মাইনাস 2 করলে আসবে। এখানটা একটুখানি করে দিচ্ছি, ঠিক আছে। এত দূর করে নিলাম। এরপরের স্টেপগুলো তোমরা আশা করছি পারবে, এত অঙ্ক তো তোমরা দেখেছো, আশা করছি পারবে। তারপর সেখান থেকে এইটা আসবে। এবারে হচ্ছে তোমাদের মান বসাতে হবে এই এর জায়গায় এক্স মাইনাস 1 বাই এক্স, সেটা বসিয়েছি 2 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 3, আর এখানে হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1, সেখান থেকে লিখতে পারি হচ্ছে এবার 2 দিয়ে এটাকে পুরোটা গুণ হবে, তাহলে 2x মাইনাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 3 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2x মাইনাস 4 প্লাস এক্স বাই এক্স মাইনাস 2x, মানে এটার আবার মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হচ্ছে, ঠিক আছে। মাইনাস 2 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1,
তাহলে সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু এক্স মাইনাস টু প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস 1/x প্লাস 1, সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু 2 প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x প্লাস 1। এটা হলো আমার অ্যান্সার। দেখো 2 অথবায় কি বলেছে, একই উৎপাদকে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 6 ডিভাইড বাই এক্স স্কোয়ার। তাহলে অঙ্কটা লিখে নিলাম, তারপর মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 ইন্টু এক্স বাই এক্স মাইনাস 6 ডিভাইড বাই এ স্কোয়ার, বা সেখান থেকে লিখতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x ডিভাইড বাই এক্স মাইনাস 2x ডিভাইড বাই এক্স মাইনাস 6 ডিভাইড বাই এক্স স্কোয়ার, বা সেখান থেকে লিখতে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 3 ডিভাইড বাই এক্স মাইনাস 2x ইন্টু এক্স প্লাস 3 ডিভাইড বাই এক্স, বা সেখান থেকে লিখতে হচ্ছে এক্স প্লাস 3 ডিভাইড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 2/x। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার দেখো 3-এরটা কি বলেছে, গসাগু নির্ণয় করো 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার কমা a টু দি পাওয়ার 5 মাইনাস 27a স্কোয়ার b কিউব কমা 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। এই অঙ্কটা দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, সেখানে দেখবে তোমাদের এই কোশ্চেন ব্যাংকে যত সেকেন্ড সামেটিভ এক্সামিনেশানে মডেল কোশ্চেন সেটের সলিউশানগুলো করা আছে সেগুলো এক জায়গায় জড়ো করে সেই প্লেলিস্টে রাখা আছে। সেখানে দেখবে মডেল 11 পুরো সমাধান করে দেওয়া আছে, সেখানে 4-এর দাগের অথবা আর এই অঙ্কটা দেখবে সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা করে নিও। এবারে হচ্ছে 3-এর অথবায় একই গসাগু নির্ণয় করো এক্স স্কোয়ার মাইনাস 1 কমা এক্স কিউব মাইনাস 1 কমা 4x ওয়াই স্কোয়ার জেড মাইনাস 4y স্কোয়ার জেড। প্রথমে অঙ্কটা লিখে নিলাম, প্রথমটা লিখলাম, তাহলে এটা হচ্ছে সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এটা হচ্ছে এক্স আর বিটা হচ্ছে 1, তাহলে হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তারপরটা লিখলাম, তো দেখো এখান থেকে হচ্ছে 4y স্কোয়ার জেড কমন যাবে, কমন নিলাম, আর বাকি যেটা পড়ে আছে সেটা লিখছি এক্স এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাহলে সেখান থেকে লিখতে পারি যেখানে এটা হচ্ছে এক্স আর বিটা হচ্ছে 1, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এবি মানে হচ্ছে এক্স ইন্টু 1 মানে হচ্ছে এক্স প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1, সেই জন্য 1। এবার দেখো 3টেতেই হচ্ছে এক্স মাইনাস 1 আছে, তাহলে নির্ণয় গসাগু হবে হচ্ছে এক্স মাইনাস 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার দেখো 4-এরটা বলেছে লসাগু নির্ণয় করো এক্স স্কোয়ার মাইনাস 4x কমা 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 কমা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে অঙ্কটা লিখে নিলাম, প্রথমটা লিখলাম, তো দেখো প্রথমটা থেকে হচ্ছে এক্স কমন যায়, এক্স কমন নিলাম, তারপর যেটা পড়ে আছে সেটা লিখছি এক্স মাইনাস 4। দ্বিতীয়টা লিখলাম, তো দেখো এটা হচ্ছে ভিতরে হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করেছি, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, তাই সেখান থেকে লিখতে হচ্ছে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6, সেখান থেকে লিখতে হচ্ছে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6, এখান থেকে লিখতে পারি 4 ইন্টু এক্স মাইনাস 2, এটা সেকেন্ড ব্র্যাকেট, মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট শেষ, তো সেখান থেকে লিখতে পারি 4 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, সেখান থেকে লিখতে পারি 4 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, আর এটাকে আমি ভেঙে লিখতে পারি 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। তারপর 3 নম্বরটা যেটা ছিল সেটা লিখলাম, তাই এটা থেকে আমি লিখতে পারি হচ্ছে মানে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এর ফরমেশানে আছে, মানে এটা হচ্ছে এক্স আর বিটা হচ্ছে 2, ঠিক আছে, সেখান থেকে আমি লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এবার নির্ণয় লসাগু লিখতে হবে, তো দেখো দেখবে দুটোতে দেখবে এক্স মাইনাস 2 কমন আছে, তাহলে এটাকে আগে লিখলাম, তারপর যেগুলো পড়ে আছে সেগুলো এক এক করে লিখব। যেমন এখানে পড়ে আছে এক্স মাইনাস 2 লিখলাম, তারপর এখানে পড়ে আছে হচ্ছে এক্স মাইনাস 3 লিখলাম, 2 ইন্টু 2 পড়ে আছে 2 ইন্টু 2 লিখলাম, আর ফার্স্টেরটাতে এইটা পড়েছিল এক্স ইন্টু এক্স মাইনাস 4, এটা লিখলাম। তাহলে এখান থেকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে লিখছি 4x ইন্টু এক্স মাইনাস 2 এর স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, এটা হয়ে গেল আমার নির্ণয় লসাগু। এবার 4-এর অথবা কি বলেছে দেখো একই লসাগু নির্ণয় করো 8
এ এক্স টু দি পাওয়ার 4 ওয়াই জেড স্কোয়ার কমা 12 বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 5 কমা 36 সি এক্স কিউব ওয়াই কিউব জেড স্কোয়ার। তাহলে প্রথমটা যেটা দেয়া ছিল সেটা লিখব। আচ্ছা, আগে অঙ্কের দাগ নাম্বারটা লিখে নিলাম। প্রথমটা যেটা দেয়া ছিল সেটা লিখছি, 8 এ এক্স টু দি পাওয়ার 4 ওয়াই জেড স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এ ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। এটা প্রথমটা হয়ে গেল। এবার দ্বিতীয়টা লিখছি। দ্বিতীয়টা হচ্ছে 12 বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 5। তাহলে এখান থেকে লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু বি ইন্টু বি ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড হয়ে গেল। এবারে 3 নম্বরটা লিখছি। 3 নম্বরটা হচ্ছে 36 সি এক্স কিউব ওয়াই কিউব জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু সি ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু জেড। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বরটা। এবার আমাদেরকে নির্ণয় করতে হবে নির্ণয় লসাগু। তাহলে আগে দেখি দুটো বা তিনটেতে কি কি কমন আছে। দেখো 2 2 2 2 2 2 তিনটেতেই কমন আছে। তাহলে 2 2 লিখে দিলাম। এবারে একটা 3 দু জায়গায় কমন আছে, লিখে দিলাম। তারপরে দুটো এক্স 3 জায়গাতেই কমন আছে, লিখে দিলাম। তারপরে একটা ওয়াই 3 জায়গায় কমন আছে, লিখে দিলাম। তারপরে দুটো জেড 3 জায়গাতেই কমন আছে, লিখে দিলাম। একটা এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এটা দুটো জায়গাতে কমন আছে, লিখে দিলাম। তারপর দুটো ওয়াই 2 জায়গাতে কমন, লিখে দিলাম। তারপর বাকিগুলো লিখব। 2 ইন্টু এ ইন্টু এক্স, এটা হচ্ছে প্রথমটা থেকে, এখান থেকে। তারপরে হচ্ছে ইন্টু দিয়ে বি ইন্টু বি ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড। তারপরে এখান থেকে হচ্ছে সি একটা তো যাচ্ছেই, আর একটা 3 রইল। তাহলে আমার নির্ণয় লসাগু কী হবে, এটাকে এবার সাজাতে হবে। সাজিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি বাকিটা। এখানে এইটা আসবে সাজালে, তারপর আবার একটু সাজাই,
তো পরের লাইনে সাজালে এইটা আসবে। এবার এখান থেকে লিখতে পারি হচ্ছে 2 কিউব মানে 8, 3 কিউব মানে 9, 8 লং 72, x টু দি পাওয়ার 4, y কিউব, z টু দি পাওয়ার 5, a b স্কোয়ার c। এইটা হবে হচ্ছে নির্ণেয় লসাগু। 5এরটা বলেছে সরলতম আকারে প্রকাশ করো। a divided by a minus x plus b divided by b minus x plus c divided by c minus x whole divided by 3 divided by x minus 1 divided by x minus a minus 1 divided by x minus b minus 1 divided by x minus c। তো এই অঙ্কটা দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে দেখবে যে তোমাদের এই কোশ্চেন ব্যাংকে যত সেকেন্ড সামেটিভের মডেল সেটের সলিউশানগুলো আছে সেগুলোকে এক জায়গায় জড়ো করে রাখা আছে। সেখানে দেখবে মডেল 2-এর সলিউশানের ভিডিওটা আছে, সেখানে চলে যাবে, দেখবে 5-এর 1-এর অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব সেখান থেকে তোমরা একটু প্লিজ দেখে করে নিও। এবারে 5-এর অথবা বলেছে একই সরলতম আকারে প্রকাশ করো। 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1 প্লাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 1 প্লাস 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এই অঙ্কটা দেখবে ভিডিওর ডেসক্রিপশানে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে দেখবে তোমাদের সেকেন্ড সামেটিভের যত কোশ্চেন ব্যাংকের মডেল সেটগুলো আছে তার সলিউশানের ভিডিওগুলোকে এক জায়গায় জড়ো করে রাখা আছে। সেখানে দেখবে মডেল 3-এর সলিউশানের ভিডিওটা আছে, সেখানে দেখবে 3-এর দাগে 1-এর দাগে যে অঙ্কটা আছে আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা সেখান থেকে একটু প্লিজ অঙ্কটা করে নিও। এবারে দেখো 6-এরটা কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 1-এরটা বলেছে একটি জাহাজ কোচিন থেকে কলকাতা যেতে 37 দিন সময় লাগে। জাহাজটিতে 40 জন নাবিকের প্রতিদিন 500 গ্রাম করে খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো, কিন্তু 10 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 10 জন নাবিককে উদ্ধার করলো। জাহাজটি গতিবেগ বাড়িয়ে এবং নাবিকদের প্রতিদিন খাবারের পরিমাণ 50 গ্রাম করে কম করলে জাহাজটি কতদিনে কলকাতা পৌঁছলে ওই মজুদ খাবারের নিরাপদে পৌঁছাবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে। এটা ত্রৈরাসিক পদ্ধতিতে করতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো নাবিকের সংখ্যা জন, সময় দিন, দৈনিক খাবারের পরিমাণ গ্রাম। নাবিকের সংখ্যা 40, সময় হচ্ছে 37 - 10 27, দৈনিক খাবারের পরিমাণ হচ্ছে 500। নাবিকের সংখ্যা 40 + 10 50, সময় হোয়াট, আর দৈনিক খাবারের পরিমাণ হচ্ছে 500 - 50 450। এবার দেখো নাবিকের সংখ্যাটা আমি স্থির ধরে নিচ্ছি, তাহলে সময়ের সঙ্গে দৈনিক খাবারের পরিমাণের ব্যস্ত সম্পর্ক, মানে যত বেশি দিন থাকবে তত হচ্ছে দৈনিক খাবারের পরিমাণ কম খরচ হবে, আর যত কম দিন থাকবে তত দৈনিক খাবারের পরিমাণ হচ্ছে বেশি খরচ হবে। তাহলে এই যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। আবার নাবিকের সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, মানে নাবিকের সংখ্যা যত কম হবে তত আস্তে আস্তে জাহাজটা চলবে, আর তত হচ্ছে দৈনিক খাবারের পরিমাণটা ম্যাচ করা যাবে সেই জায়গাটায় পৌঁছতে। আর যত বেশি নাবিক সংখ্যা থাকবে তত খাবার দ্রুত খরচ হবে। তাহলে আমাদের হচ্ছে ডেস্টিনেশন, মানে আমি যেখানে পৌঁছতে চাই, তাহলে সেখানে হচ্ছে আমাদের মানে তত তাড়াতাড়ি পৌঁছাতে হবে। সেই জন্য নাবিকের সংখ্যার সাথে সময়ের হচ্ছে ব্যস্ত সম্পর্ক। নির্ণয় সময় কী হবে, 40/50 ইন্টু 500/450 ইন্টু 27, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 24 দিন। তাহলে অতএব জাহাজটি 24 দিনে কলকাতা পৌঁছালে ওই মজুদ খাবারে নিরাপদে পৌঁছাবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। দেখো 6-2-টা কী বলেছে, একটি বইয়ের মূল্য 25% বৃদ্ধি করার পর 20% হ্রাস করা হলো, বইয়ের মূল্যের শতকরা কত পরিবর্তন হবে? তাহলে একটি বইয়ের মূল্য 25 টাকা বৃদ্ধি করা হলো যখন তার দাম ছিল হচ্ছে 100 টাকা, তাহলে বইয়ের এখন বর্তমান মূল্য কত হবে? 100 + 25 মানে হচ্ছে 125 টাকা। আবার পর মুহূর্তে হচ্ছে 20 টাকা হ্রাস পায় যখন তার দামটা একই ছিল মানে 100 টাকা, তাহলে হচ্ছে 100 - 20 তার মানে হচ্ছে 80 টাকা। তাহলে বইয়ের মূল্যের পরিবর্তন কী হবে? 125 × 80 / 100, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে
100%, তাহলে 100 মাইনাস 100 তার মানে হচ্ছে 0%, তার মানে হচ্ছে শতকরা কোনো পরিবর্তনই হয়নি। ঠিক আছে, এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। তারপর দেখো 6-3 কি বলেছে, মানিক, দিলীপ ও বিকাশ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 20 দিন, 30 দিন ও 60 দিনে সম্পন্ন করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো। 5 দিন পরে বিকাশ চলে যাওয়ায় বাকি কাজটি মানিক ও দিলীপ কত দিনে শেষ করতে পারবে। ধরি মোট কাজ হচ্ছে 1 অংশ, তাহলে মানিক 20 দিনে কাজ করে হচ্ছে 1 অংশ, তাহলে মানিক 1 দিনে কত করে, কাজের 1/20 অংশ। দিলীপ 30 দিনে কাজটার করে 1 অংশ, তাহলে দিলীপ 1 দিনে করে কাজটার 1/30 অংশ। বিকাশ 60 দিনে করে কাজটার 1 অংশ, তাহলে বিকাশ 1 দিনে করে কাজটার 1/60 অংশ। তাহলে মানিক, দিলীপ আর বিকাশ একত্রে 1 দিনে মোট কাজ করে কত, 1/20 প্লাস 1/30 প্লাস 1/60, 20, 30, 60 লসাও করবো, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 60। তাহলে 20 3 60, তাহলে 3 হবে, এখানে হচ্ছে 30 2 60, তাহলে 3 প্লাস 2 আর 60 60 প্লাস 1, তাহলে 3 প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই 60, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 6/60, তার মানে হচ্ছে 1/10 অংশ কাজ করে। তাহলে ওরা একত্রে 5 দিনে মোট কত কাজ করে, 5 × 1/10, তার মানে হচ্ছে 1/2 অংশ। তাহলে বাকি কাজ কত, বাকি কাজ হচ্ছে মানে কাজের পরিমাণ টোটাল যত আছে সেখান থেকে 1/2 বাদ দেবো, তাহলে 1 মাইনাস 1/2, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে এটা কী হবে, 2 মাইনাস 1 ডিভাইড বাই 2, তাহলে সেখান থেকে পাবো হচ্ছে 1/2 অংশ। সেই কাজটা হচ্ছে মানিক আর দিলীপ একত্রে করবে, তাহলে একদিনে কাজ করে কত হবে, 1/20 প্লাস 1/30, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 3 প্লাস 2 ডিভাইড বাই 60, তাহলে সেখান থেকে পাচ্ছি 5/60 অংশ, তাহলে হচ্ছে 12 5/60, তার মানে হচ্ছে 1/12 অংশ। তাহলে মানিক ও দিলীপ 1/12 অংশ কাজ করে হচ্ছে একদিনে, তাহলে মানিক ও দিলীপ এই হাফ অংশ কাজ কত দিনে করবে, 1 ডিভাইডেড বাই 1/12 ইন্টু 1/2, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 12 × 1/2, তার মানে হচ্ছে 6 দিন। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4টা বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% হ্রাস করা হলো এবং প্রস্থ 20% বৃদ্ধি করা হলো, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x একক, আবার আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে y একক, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে xy বর্গ একক। এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% হ্রাস করা হলো, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, আগের যা দৈর্ঘ্য ছিল সেখান থেকে হচ্ছে ওই দৈর্ঘ্যের 25% হ্রাসটা বাদ দেবো, তাহলে x মাইনাস x ইন্টু 25/100, তার মানে হচ্ছে x মাইনাস 1/4 একক বা x/4 একক, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 4x মাইনাস x ডিভাইড বাই 4 একক, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 3x ডিভাইড বাই 4 একক। আবার বলছে যে আয়তক্ষেত্রের প্রস্থ 20% বৃদ্ধি করা হলো, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে, আগে যা আয়তক্ষেত্রের প্রস্থ ছিল সেই প্রস্থের সাথে আবার ওই প্রস্থের ওপরে 20% বৃদ্ধিটা যোগ হবে, তাহলে y প্লাস y ইন্টু 20/100 একক, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে y প্লাস y ডিভাইড বাই 5, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 5y প্লাস y ডিভাইড বাই 5, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 6y ডিভাইড বাই 5 একক। পরিবর্তিত ক্ষেত্রফল কী হবে, নতুন পরিবর্তিত যে দৈর্ঘ্য ইন্টু নতুন পরিবর্তিত প্রস্থের গুণফল, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 3x ডিভাইড বাই 4 ইন্টু 6y ডিভাইড বাই 5 বর্গ একক, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 9xy ডিভাইড বাই 10 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কত হ্রাস বা বৃদ্ধি পেয়েছে, আগের যা ক্ষেত্রফল আর এই পরিবর্তিত ক্ষেত্রফলের বিয়োগটাই হবে হয়ে যাবে আমার হচ্ছে ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধি পেয়েছে সেটা পেয়ে যাচ্ছি। তাহলে xy মাইনাস 9xy ডিভাইড বাই 10%, সেখান থেকে লিখতে পারি হচ্ছে 10xy মাইনাস 9xy ডিভাইড বাই 10%, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 1 ডিভাইড বাই 10 ইন্টু 100%, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 10%। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 10% হ্রাস পেয়েছে, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপরে 6-5 বলেছে দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে 7:32। এই অঙ্কটা দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, সেখানে সেকেন্ড সামেটিভের যত মডেল সেটগুলো আছে আপাতত 1 থেকে 12 পর্যন্ত সেগুলো পুরো জড়ো করে রাখা আছে, সেখানে দেখবে মডেল 10 পুরো সমাধান করে দেওয়া আছে। সেখানে 2-এর দাগের 5-এর অঙ্কটা দেখবে আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে অঙ্কটা করে দিয়েছি, তোমাদেরকে রিকোয়েস্ট করব সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা দেখে নিও। এর
ছয়েরটা বলেছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 অংশ ও 3/4 অংশ ফলের রস আছে। পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে তাদেরকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে ফলের রস ও জলের পরিমাণ সমান হবে? প্রথম পাত্রে জলের পরিমাণ কত আছে? 1 - 1/3 অংশ, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 2/3 অংশ। দ্বিতীয় পাত্রে জলের পরিমাণ আছে, মানে টোটাল পরিমাণটা তো 1 অংশ, তাহলে সেখান থেকে বাদ দিলেই পেয়ে যাচ্ছে হচ্ছে জলের পরিমাণ কত, আর হচ্ছে মানে প্রথম পাত্রে জলের পরিমাণ কত সেখান থেকে পেয়ে যাচ্ছি, দ্বিতীয় পাত্রে জলের পরিমাণ কত টোটালটাকে 1 ধরে সেখান থেকে বাদ দিয়ে দিলেই পেয়ে যাচ্ছি 1 - 1/4 অংশ, তার মানে হচ্ছে 3/4 অংশ। তাহলে নতুন পাত্রে জলের পরিমাণ হবে হচ্ছে এই প্রথম পাত্রে যত জলের পরিমাণ আর দ্বিতীয় পাত্রে যত জলের পরিমাণ এই দুটোর যোগফল, তাহলে 3 × 4 লসগু হবে হচ্ছে 12, তাহলে হচ্ছে 3 × 4 = 12, তাহলে 2 × 4 8, আর হচ্ছে 4 × 3 = 12, 3 × 3 9, তাহলে 8 + 9 / 12 অংশ, তার মানে হচ্ছে 17/12 অংশ। আর নতুন পাত্রে ফলের রস কত হচ্ছে 1/3 + 1/4 অংশ, মানে হচ্ছে এই ফলের রসের পরিমাণটা তো আমাদের প্রশ্নে বলে দিয়েছিল, তাহলে সেখান থেকে আমি টোটালটা 1 অংশ ধরে বাদ দিয়ে পেয়ে গেছিলাম জলের পরিমাণটা। এবারে হচ্ছে এই ফলের রসের অংশ দুটোর যোগফল করব, 12 লসাগু হবে। আর কিভাবে এটা হচ্ছে তোমরা আশা করছি এটা যখন বললাম এটা থেকে তোমরা বুঝতে পারছো, তাহলে হচ্ছে 7/12 অংশ। তাহলে নতুন পাত্রে হচ্ছে ফলের রস আর জলের পরিমাণের অনুপাত কত হবে? ফলের রস ছিল হচ্ছে 7/12 ইস্টু হচ্ছে জলের পরিমাণ হচ্ছে 17/12, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 7:17। তাহলে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত হবে হচ্ছে 7:17। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপরে 6-এর 7-এরটা দেখো কি বলেছে, কোনো একটি কাজ রিঙ্কু ও অমিত 20 দিনে, অমিত ও রমা 15 দিনে এবং রমা ও রিঙ্কু 12 দিনে করতে পারে। তিনজনে একত্রে করলে কত দিনে অর্ধেক কাজটি সম্পূর্ণ হবে? ধরি মোট কাজ হচ্ছে 1 অংশ, তাহলে ধরি রিঙ্কু ও অমিত 20 দিনে করে কাজের 1 অংশ, তাহলে রিঙ্কু ও অমিত 1 দিনে করে কাজের কত? 1/20 অংশ। অমিত ও রমা 15 দিনে করে কাজের 1 অংশ, তাহলে অমিত ও রমা 1 দিনে করে কাজের 1/15 অংশ। রমা ও রিঙ্কু 12 দিনে করে কাজের 1 অংশ, তাহলে রমা ও রিঙ্কু 1 দিনে করে কাজের 1/12 অংশ। এবার রিঙ্কু অমিত ও রমা একত্রে 1 দিনে করে কত? এই এদের হচ্ছে যত 1 দিনে করের পোর্শনগুলো বেরিয়েছে এইগুলোর যোগফল /2, তাহলে সেখান থেকে এইটা লসাগু হবে হচ্ছে 60। দেখো এইভাবে আসবে 60টা, ঠিক আছে। তাহলে 3 + 4 + 5 / 60 হোল /2, তাহলে সেখান থেকে পাচ্ছি 12 / 60 /2, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 12 / 60 × 2, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 1/10 অংশ। রমা অমিত আর রিঙ্কু 1/10 অংশ কাজ করে হচ্ছে 1 দিনে, তাহলে রমা অমিত রিঙ্কু 1 অংশ কাজ করে হচ্ছে 1 / 1/10 দিনে, তাহলে রমা অমিত রিঙ্কু 1/2 অংশ কাজ করে কত দিনে? 1 / 1/10 × 1/2, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 10 × 1/2, তার মানে হচ্ছে 5 দিনে। তাহলে অতএব তিনজনে একত্রে করলে 5 দিনে অর্ধেক কাজটা সম্পূর্ণ করবে, এটাই আমাদের প্রশ্নে চেয়েছিল। এটা হয়ে গেল অ্যান্সার। এবারে 6-এর 8-এরটা দেখো কি বলেছে, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2.14 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। এই অঙ্কটা দেখবে ভিডিও ডেসক্রিপশন আমাদের প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখানে তোমাদের সেকেন্ড সামেটিভের যত মডেল সেটের সলিউশনগুলোকে এক জায়গায় জড়ো করে রাখা আছে। সেখানে দেখবে মডেল 1-এর পুরো সমাধান সুন্দর করে দেওয়া আছে, সেখানে গিয়ে দেখো 6-এর 4-এর অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ সেখান থেকে এই অঙ্কটা একটু বুঝে করে নিও। এবারে 7-এ বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1-এরটা বলেছে প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। তোমাদের বইয়ের 145 নম্বর পাতায় উপপাদ্য নম্বর 7 দেখে নাও। তারপরে 7-এর 2-এরটা বলেছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তম
বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। তোমাদের বইয়ের 153 পাতায় উপপাদ্য নম্বর 9 দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। এবারে 7-এর 3-এরটা বলেছে প্রমাণ করো একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তোমাদের বইয়ের 147 নম্বর পাতায় আছে, দেখে নাও উপপাদ্য নম্বর 8। তারপরে 7-এর 4-এরটা বলেছে প্রমাণ করো যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। বইয়ের 75 নম্বর পাতায় আছে, দেখে নাও। এবারে 8-এরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1-এরটা বলেছে প্রমাণ করো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এটা তোমাদের বইয়ের 95 পাতায় আছে, প্রয়োগ নম্বর 4, দেখে নাও। 8-এর 1-এর অথবা বলেছে প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে যে তিনটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। এর বইয়ের 149 নম্বর পাতায় আছে, প্রয়োগ নম্বর 4, দেখে নাও। এবারে 8-এর 2 বলেছে প্রদত্ত চিত্রে, এইটা হচ্ছে ছবিটা, PQ প্যারালাল BC হলে x ডিগ্রি, y ডিগ্রি ও z ডিগ্রি এর মান নির্ণয় করো। অনুসারে ছবিটা আঁকবে আর এখানে একটা নাম দিয়ে দেবে যে কোনো, আমি এখানে M দিয়েছি। এবার দেখো ছবি অনুযায়ী হচ্ছে কোণ RBM প্লাস কোণ MBC ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন না RC সরলরেখার ওপরে হচ্ছে BM বাহু দণ্ডায়মান হওয়ায় এদের যে উৎপন্ন যে সন্নিহিত কোণ দুটো হয়েছে এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে RBM এর মান আমরা জানি, প্রশ্নে দেওয়া আছে 100 ডিগ্রি, প্লাস MBC ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কোণ MBC এর মান পেয়ে গেলাম হচ্ছে এটা 80 ডিগ্রি। এবারে দেখো কোণ CBM মানে হচ্ছে এই কোণটা আর হচ্ছে কোণ PMB মানে হচ্ছে PMB, এই কোণটা সমান। কেন না এরা হচ্ছে একান্তর কোণ হিসাবে সমান। তাহলে এই CBM এর মান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আমাদের খালি বের করতে হবে PMB মানে হচ্ছে x ডিগ্রি এর মান। তাহলে x ডিগ্রি এর মান হবে হচ্ছে 80 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইভাবে x ডিগ্রি এর মান কত সেটা আমরা পেয়ে গেলাম। আবার দেখো ত্রিভুজ MBCতে, এই যে ত্রিভুজটা MBCতে, এখানে কোণ MBC এটা হচ্ছে 80 ডিগ্রি, কোণ MCB এটা হচ্ছে 40 ডিগ্রি। আমাদের এই কোণটার মান বের করতে হবে, অর্থাৎ y ডিগ্রি। BMC এই কোণটার মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেই অনুযায়ী লিখছি কোণ MBC প্লাস কোণ MCB প্লাস কোণ BMC ইকুয়াল টু 180 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি প্লাস y ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে y ডিগ্রি ইকুয়াল টু, এটা যোগ করলে হয় 120 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে y ডিগ্রি এর মান পেয়ে গেলাম হচ্ছে 60 ডিগ্রি। আবার দেখো ছবি অনুসারে দেখতে পাবে যে কোণ BCM কোণ CMQ, কেন না এরা হচ্ছে একান্তর কোণ হিসাবে সমান। তাহলে হচ্ছে CMQর মানই হচ্ছে z ডিগ্রি আর BCM এর মান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে z ডিগ্রি এর মান হবে হচ্ছে 40 ডিগ্রি। এইভাবে আমরা পেয়ে গেলাম x ডিগ্রি এর মান হচ্ছে 80 ডিগ্রি, y ডিগ্রি এর মান হচ্ছে 60 ডিগ্রি আর z ডিগ্রি এর মান হচ্ছে 40 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার 8-এর 2 অথবা দেখো কি বলেছে, ত্রিভুজ ABC এর কোণ BAC ইকুয়াল টু 90 ডিগ্রি এবং কোণ BCA ইকুয়াল টু 30 ডিগ্রি হলে প্রমাণ করো ABC ইকুয়াল টু হাফ BC। প্রদত্ত আমাদের কি বলে দিয়েছে, ত্রিভুজ ABC যার কোণ BAC এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি আর কোণ BCA এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে হবে যে AB ইকুয়াল টু হাফ BC। তো এটা প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন করতে হবে BC থেকে BA এর সমান করে, এই BC থেকে BA এর সমান করে আমাদেরকে একটা BD অংশ কেটে নিতে হবে, যেটা হচ্ছে AD দ্বারা যুক্ত হবে। এবার স্টার্ট হচ্ছে ত্রিভুজ ABC এর কোণ ACB এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি।
কোণ এবিসি এর মান কত হবে? আমরা কি জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে কোণ বিএসি এর মান হচ্ছে 90 ডিগ্রি আর বিসি এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 90 প্লাস 30 করে আমি যদি 180 থেকে বাদ দিয়ে দিই তাহলে কোণ এবিসি এর মান পেয়ে যাব হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সেটাই ইজ ইকুয়াল টু হচ্ছে এ বিডি, ঠিক আছে, এর মানের সাথেও সমান। আবার দেখো এই হিসাবে হচ্ছে এবি আর বিডি এইটা সমান হবে অঙ্কন অনুসারে। তাহলে সেখান থেকে লিখতে পারি কোণ ব্যাড ইজ ইকুয়াল টু কোণ বিডিএ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে হাফ ইন্টু 120 ডিগ্রি, তার মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ বিএডি একটি সমবাহু ত্রিভুজ, সেই সমবাহু ত্রিভুজের সব বাহুগুলো সমান। তাহলে এবি ইজ ইকুয়াল টু বিডি ইজ ইকুয়াল টু এডি, এটাকে 1 নম্বর দিলাম। আবার ত্রিভুজ এডিসি এর হচ্ছে কোণ এডিসি ইজ ইকুয়াল টু কী হবে 180 ডিগ্রি মাইনাস কোণ এডিবি। তাহলে এডিবি এর মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি তার মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে সেখান থেকে পেয়ে যাব কোণ ডিএসি এর মান, কোণ ডিএসি এর মান হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সুতরাং কোণ ডিএসি ইজ ইকুয়াল টু কোণ ডিসিএ। তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে এই দুটো বাহু সমান হবে। তাহলে ডিসি ইজ ইকুয়াল টু এডি, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 আর 2 থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে এবি ইজ ইকুয়াল টু বিডি ইজ ইকুয়াল টু ডিসি। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি এবি ইজ ইকুয়াল টু হাফ বিসি। এটা আমার প্রমাণ হয়ে গেল। তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে মডেল সেট 13-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের ভিডিওগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।